আতঙ্কের আকরা এখানে ভয় পেতে বাধ্য। আতঙ্কের আখড়ায় আপনাদের স্বাগতম। আমি অর্ঘ্যদীপ। আজ আমি আপনাদের শোনাব স্টেশন ক্যান্টিনের নিঃশব্দ আতঙ্ক। হ্যাঁ, অচেনা স্টেশনের পুরনো ক্যান্টিন, যেখানে প্রতিটি ঘন্টার প্রহরের সাথে নিঃশব্দে বেড়ে চলে আসল আতঙ্ক। কি আছে ওই ক্যান্টিনের অন্ধকার কোণায়? চলুন বের করার চেষ্টা করি। এক বৃষ্টি ভেজা রাতের শুরু, রাত 1টা। অর্ঘ্যদীপ আর সোমনাথের জীবন এক মুহূর্তেই যেন উল্টে গেল। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। দক্ষিণ পশ্চিমের এক অজানা জনমানবহীন স্টেশনে আটকা পড়েছেন তারা। চারপাশের স্তব্ধতা যেন তাদের কানে বাজছে। প্রতিটি শব্দহীন মুহূর্ত মনে হচ্ছে এক অজানা বিপদের পূর্বাভাস। বৃষ্টির রিমঝিম শব্দ আর নিভু নিভু ল্যাম্পপোস্টের আলো স্টেশনের নির্জনতাকে আরও গভীর করে তুলেছে। স্থানীয়দের মুখে শোনা যেত, রাতের বেলায় এই স্টেশনে অদ্ভুত সব ঘটনা ঘটে, অজানা পায়ের আওয়াজ আর অশরীরী ছায়া দেখা যায়। এই কথাগুলো যেন তাদের মনে জেঁকে বসেছে। তারা দুজন এক পরিত্যক্ত ক্যান্টিনের বারান্দায় মাথায় হাত দিয়ে বসেছিল। বাতাসের সাথে পচা খাবার আর স্যাঁতসেঁতে মাটির এক তীব্র গন্ধ ভেসে আসছিল, যা তাদের অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শীতল হাতের স্পর্শ তাদের শরীরে শিরশিরে অনুভূতি জাগাচ্ছে। অর্ঘ্যদীপ আর সোমনাথ একে অপরের দিকে তাকিয়ে দেখল। তাদের চোখে একই ভয় আর হতবুদ্ধি ভাব। এই রাতটা যে সহজে কাটবে না, তা তারা দুজনেই মর্মে মর্মে উপলব্ধি করছিল। হঠাৎ সোমনাথের কাপা কণ্ঠস্বর নিস্তব্ধতা ভেঙে দিল। তুই কি শুনলি? কি যেন পায়ের আওয়াজ করল, একদম আমাদের পেছন থেকে। মনে হলো যেন কেউ আমাদের দিকেই এগিয়ে আসছে। অর্ঘ্যদীপ ভয়ে সিঁটিয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু এক অজানা আশঙ্কায় তার বুক ধরফর করছিল। তাদের হৃৎপিণ্ড যেন ড্রামের তালে বাজছিল। দ্রুত তারা তাদের ব্যাগপত্র গুছিয়ে নিতে শুরু করল, কারণ মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে দৌড়ে পালানোর দরকার হতে পারে। ঠিক তখনই বাতাসের এক দমকা ঝাপটায় ক্যান্টিনের জং ধরা দরজাটা সজোরে ঠক ঠক করে বন্ধ হয়ে গেল। মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি সেটিকে ভেতর থেকে ঠেলে বন্ধ করেছে। দুজনেই তড়িঘড়ি টর্চ বের করল, কিন্তু পুরনো ব্যাটারির কারণে আলো টিম টিম করে জ্বলে উঠেই নিভে গেল। ফোনের আলো জ্বালানোর চেষ্টা করতে গিয়ে দেখল সেগুলোরও চার্জ শেষ। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনের ভেতর থেকে ভেসে এলো এক করুণ কাশির আওয়াজ, যেন এক মৃতপ্রায় আত্মা তার শেষ অস্তিত্বটুকু জানান দিচ্ছে। কাশির সাথে মিশেছিল এক চাপা কান্নার সুর, যা তাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। অর্ঘ্যদীপ ফিসফিস করে বলল, সোমনাথ, ক্যান্টিন তো বন্ধ বহুদিন, তাহলে কে কাশে ভিতরে? আর এই কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? সোমনাথের চোখে ভয়ের ছাপ স্পষ্ট, তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, চল দেখে আসি, যদি সত্যিই কেউ অসুস্থ হয়ে আটকে থাকে। তাদের এই যুক্তিহীন কৌতূহল ভয়ের ওপর জয়ী হল, কিন্তু প্রতিটি পদক্ষেপেই তাদের মনে অজানা আশঙ্কার কালো মেঘ জমছিল। অশুভ ছায়ার আগমন, রাত 2টো থেকে 3টে। ক্যান্টিনের ভাঙা দরজার ফাঁক দিয়ে সাবধানে তারা ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য বাইরের চেয়েও বিভীষিকাময়। দেয়ালের হলদে রং এখন কালো ছোপে ঢাকা, স্যাঁতস্যাঁতে আর শ্যাওলা ধরা। এক কোণে ভাঙা চেয়ার টেবিলগুলো এলোমেলোভাবে পড়ে আছে। টেবিলের উপর জং ধরা কিছু থালা বাসন পড়ে আছে। দেখে মনে হয় যেন কেউ বহু বছর আগে, সম্ভবত 25 বছর আগে খাবার শেষ করে উঠে গেছে। বাতাসে পচা খাবার আর এক অদ্ভুত তীক্ষ্ণ গন্ধ, যেন পচা রক্তের মিশেল তাদের বমি বমি ভাব এনে দিল। অর্ঘ্যদীপ ভয়ে ভয়ে টর্চটা একবার চারদিকে ঘোরাল। আলো টিমটিম করে ভাঙা দেয়ালের ওপর পড়তেই তারা দেখল দেয়ালে ঝোলানো পুরনো কাঁচের মধ্যে নিজেদের বিবর্ণ প্রতিবিম্ব। কিন্তু হঠাৎ সেই কাঁচে ভেসে উঠল এক তৃতীয় প্রতিবিম্ব, এক বুড়ো লোক, গা থেকে কুঁচকে যাওয়া ময়লা ধুতি আর ছেঁড়া শার্ট ঝুলছে। তার চোখ নেই, কেবল ফাঁকা অন্ধকার কোটরের মতো তাকিয়ে আছে তাদের দিকে। তার মুখে এক অব্যক্ত যন্ত্রণা আর আকুতি স্পষ্ট। সেই ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। তার প্রত্যেকটি পদক্ষেপ যেন নীরব আর্তনাদ। অর্ঘ্যদীপ কাঁপা গলায় চিৎকার করে উঠল, দৌড়, এখান থেকে দৌড়!
জীবন বাঁচাতে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। ক্যান্টিন থেকে বেরিয়ে স্টেশনের শেষ প্রান্তে পৌঁছালো, যেখানে পুরনো একটি প্ল্যাটফর্ম ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। সেখানে একটি পরিত্যক্ত মালগাড়ির কামরা পড়ে আছে, যা দেখলে মনে হয় যেন বহু বছর ধরে কেউ এটিকে স্পর্শ করেনি। সেখানেই তারা দেখতে পেল এক বুড়ো রেলকর্মীর অশরীরী ছায়া, যার মুখটা ভাঙা কাচে দেখা সেই বুড়োর মতোই। এই বুড়ো নাকি একসময় ক্যান্টিনে কাজ করত এবং বহু বছর আগে এই প্ল্যাটফর্মেই এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তার ফিসফিসানি বাতাসে ভেসে এলো। আমি খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আর পৌঁছাতে পারিনি। আমার ক্ষুধার্ত যাত্রীরা আজও অপেক্ষা করছে। স্টেশনের বাতাসে তখন এক করুণ হাহাকার, এক দীর্ঘ শ্বাস, যেন সেই অতৃপ্ত আত্মা আজও তার খাবার পৌঁছে দিতে চাইছে অনন্তকাল ধরে। অর্ঘ্যদ্বীপ আর সোমনাথ বুঝতে পারল, এই আত্মাকে মুক্তি না দিলে তারা এই স্টেশন থেকে বেরোতে পারবে না। কিন্তু মুক্তির পথ কোথায় তা তারা জানত না। ভয়াল অপেক্ষার রাত 3টা থেকে 4টে। পুরো স্টেশন জুড়ে এক অদ্ভুত থমথমে নীরবতা। বৃষ্টির ঝিরঝির শব্দ, আর কোনো আওয়াজ নেই। কিন্তু অর্ঘ্যদ্বীপ আর সোমনাথের মনের ভেতর তখন ঝড়ের তাণ্ডব চলছে। তারা প্ল্যাটফর্মের এক কোণে পরিত্যক্ত মালগাড়ির কামরার পাশে বসে আছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। তাদের চোখ মুখ ভয় ফ্যাকাশে, ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। সময় যেন স্থির হয়ে গেছে। অর্ঘ্যদ্বীপ ফিসফিসিয়ে বলল, সোমনাথ, আমাদের কি হবে? এই স্টেশন থেকে কি আমরা সত্যিই বেরোতে পারবো না? সোমনাথ হতাশা ভঙ্গিতে মাথা নাড়ল। জানি না অর্ঘ্যদ্বীপ, এই বুড়ো আত্মার কথা শুনে মনে হচ্ছে সে কোনোভাবে আটকা পড়ে আছে, কিন্তু কিভাবে তাকে মুক্তি দেব? খাবার তো আমরা দিলেও সে তো ছুঁতে পারবে না। তারা আরও প্রায় 1 ঘন্টা ধরে সেখানেই বসে থাকল, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল সেই বুড়ো অশরীরী ছায়া আবার বুঝি তাদের সামনে চলে আসবে। স্টেশনের ল্যাম্পপোস্টের আলোটা তখন আরও নিভু নিভু হয়ে গেছে, যেন শেষবারের মতো তাদের আসন্ন ভাগ্যের ইঙ্গিত দিচ্ছে। তারা নিজেদের ব্যাগ থেকে জলের বোতল বের করে একটু একটু করে জল পান করল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ সোমনাথের মনে একটা বিদ্যুৎ খেল গেল। অর্ঘ্যদ্বীপ, ক্যান্টিনে ফিরে চল, আমার মনে হয় ওইখানে কিছু ক্লু আছে। ওই ভাঙা থালা বাসনগুলো, রক্তের দাগ, ওগুলো হয়তো কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অর্ঘ্যদ্বীপ প্রথমে রাজি হতে চাইছিল না। ক্যান্টিনের ভেতরের সেই ভয়ার্ত দৃশ্য তার চোখের সামনে ভাসছিল, কিন্তু তার মনে হলো এই অন্ধকারে বসে থাকার চেয়ে কিছু একটা করার চেষ্টা করা ভালো। ঠিক আছে, চল, কিন্তু খুব সাবধানে। তারা দুজন আবার ক্যান্টিনের দিকে ফিরে চলল। প্রতি পদক্ষেপেই তাদের মনে অজানা ভয়, কিন্তু মুক্তির আশা তাদের কৌতূহলকে জাগিয়ে তুলছিল। রহস্য উন্মোচন, রাত 4টে থেকে ভোর 5টা। ঘড়িতে তখন ভোর 4টে। অর্ঘ্যদ্বীপ আর সোমনাথ শেষবারের মতো ক্যান্টিনে ঢুকল এই অভিশপ্ত সত্য জানার জন্য এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য। ভেতরে ঢুকেই তারা দেখল ক্যান্টিনের মেঝেতে রক্তের গাঢ় শুকিয়ে যাওয়া ছোপ, যা সরাসরি স্টেশনের রেল লাইনের দিকে দিক নির্দেশ করছে। রক্তের গন্ধটা যেন বাতাসে আরও তীব্র হয়ে উঠেছে, যেন এইমাত্র কোনো ঘটনা ঘটেছে। ভাঙা চেয়ার টেবিলগুলো এবার যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই বুড়ো ক্যান্টিন কর্মীর অশরীরী ছায়া আবার ভেসে উঠল, এবার আরও স্পষ্ট, আরও বাস্তব। তার চোখবিহীন কোটর থেকে যেন এক অব্যক্ত যন্ত্রণা বেরিয়ে আসছে। তার উপস্থিতি এতটাই তীব্র যে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে কিছু বলতে চায়, তার শুকনো ঠোঁট নড়ছে, এক যন্ত্রণাময় ফিসফিসানি। আমার ট্রেন চলে গেছে, আমার খাবার পৌঁছায়নি, আমাকে মুক্ত করো, আমাকে শান্তি দাও। তার কণ্ঠস্বর যেন বাতাসের সাথে মিশে তাদের কানের কাছে বাজছে। অর্ঘ্যদ্বীপ হঠাৎ নিজের টিফিন বক্সে রাখা গরম খাবার বুড়োর ছায়ার দিকে এগিয়ে দিল। এই সামান্য খাবার, যা সে ট্রেনের যাত্রাপথে খাওয়ার জন্য এনেছিল, এখন এক মৃতপ্রায় আত্মার মুক্তির একমাত্র উপায়। অর্ঘ্যদ্বীপ মনে মনে প্রার্থনা করল, তুমি শান্তিতে থেকো দাদা। অদ্ভুত এক শান্তি যেন সেই ছায়ার মুঠে ফুটে উঠল। খাবার স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, বাতাসে তার অস্তিত্ব মিশে গেল। ক্যান্টিনের ভেতরের ভারী আর ঠান্ডা বাতাসটা হালকা হলো, যেন 1000 বছরের অভিশাপ দূর হয়ে গেছে। তারা অনুভব করল এক হালকা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল, যা মুক্তির ইঙ্গিত দিচ্ছে। নতুন সকালের আলো,
ভোর 5টা থেকে 6টা। ক্যান্টিনের ভেতরে সেই অশরীরী ছায়ার অদৃশ্য হয়ে যাওয়ার পরপরই অর্ঘ্যদ্বীপ আর সোমনাথ অনুভব করল এক অদ্ভুত শান্তি। বাইরের বৃষ্টির তীব্রতা কমে এসেছে, আকাশ ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে। তাদের মনে হলো যেন দীর্ঘ একটি দুঃস্বপ্ন শেষ হয়ে নতুন একটি দিনের শুরু হচ্ছে। তারা ক্যান্টিন থেকে বেরিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এলো। বাতাসের ঠান্ডা স্পর্শ তাদের মনে এক নতুন সজীবতা এনে দিল। স্টেশনের ল্যাম্পপোস্টের আলো নিভে গেছে। ভোরের আবছা আলোয় স্টেশনটা এখন আর ততটা ভীতিকর লাগছে না। দূরে ট্রেনের ইঞ্জিনের মৃদু শব্দ শোনা যেতে লাগল। সোমনাথ অর্ঘ্যদ্বীপের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করতে পারছিস আমরা বেঁচে ফিরেছি? আর ওই বুড়ো লোকটা, সে হয়তো এবার সত্যিই শান্তি পেয়েছে। অর্ঘ্যদ্বীপ মাথা নাড়ল। হ্যাঁ, মনে হচ্ছে সব শেষ। আজ রাতের অভিজ্ঞতা জীবনে ভুলব না। ভোরের প্রথম ট্রেন আসার সাথে সাথে দুজনে সেই স্টেশন ছাড়ে। ট্রেনের ভেতরের উষ্ণতা আর অন্য যাত্রীদের স্বাভাবিক কোলাহল তাদের মনে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলল। তারা জানে স্টেশনের ক্যান্টিনের সেই অশরীরী আত্মা হয়তো এবার সত্যিই শান্তি পেয়েছে। তাদের এই অভিজ্ঞতা চিরতরে তাদের মনে গেঁথে থাকবে, এক অজানা স্টেশনের নিঃশব্দ আতঙ্কের স্মৃতি হয়ে। দীর্ঘ রাতের স্মৃতিচারণ, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। ট্রেন চলতেই অর্ঘ্যদ্বীপ আর সোমনাথের মধ্যে নীরবতা ভেঙে গেল। তারা নিজেদের আসনে বসতেই একে অপরের দিকে তাকালো। সারা রাতের ভয়াবহ অভিজ্ঞতা যেন তাদের শরীর ও মনে গভীর ছাপ ফেলেছিল। তারা তখনও বিশ্বাস করতে পারছিল না যে তারা সেই দুঃস্বপ্ন থেকে বেঁচে ফিরে এসেছে। অর্ঘ্যদ্বীপ বলল, সত্যি বিশ্বাস হচ্ছে না যে এমন একটা রাত পার করে এলাম। মনে হচ্ছে যেন কোনো ভৌতিক ছবির অংশ ছিলাম। সোমনাথ হাসল। ঠিক বলেছিস, জীবনে কোনোদিন ভাবিনি এমন কিছুর মুখোমুখি হতে হবে। ওই বুড়ো লোকটা, তার সেই ক্ষুধার্ত আর্তনাদ এখনও কানে বাজছে। তারা দীর্ঘ সময় ধরে রাতের ঘটনাগুলো নিয়ে আলোচনা করল। কিভাবে তারা স্টেশনে আটকা পড়েছিল, ক্যান্টিনের অদ্ভুত আওয়াজ, বুড়ো লোকটির ছায়া, আর শেষ পর্যন্ত তাকে খাবার দিয়ে মুক্তি দেওয়ার মুহূর্তটি। তারা একে অপরের কথার সূত্র ধরে সেই ঘটনার প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করল। তাদের কথোপকথনে ভয়, বিস্ময় আর কিছুটা স্বস্তির মিশেল ছিল। ট্রেন তখন ছুটে চলেছে সবুজ মাঠ আর ছোট ছোট গ্রামের পাশ দিয়ে। জানালা দিয়ে ভোরের আলো ঝলমল করছিল। গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন কাজ শুরু করেছে, যা তাদের কাছে এক স্বাভাবিক এবং সুরক্ষিত পৃথিবীর ছবি তুলে ধরল। তারা ভাবল, পৃথিবীতে কত রহস্য লুকিয়ে আছে, কত অতৃপ্ত আত্মা হয়তো আজও মুক্তির অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছে। তাদের এই অভিজ্ঞতা ছিল সেই অজানা জগতের এক ক্ষণিক ঝলক। তারা বুঝতে পারছিল যে এই অভিজ্ঞতা তাদের জীবনকে বদলে দেবে। তারা আর আগের মতো হবে না। রাতের সেই আতঙ্ক, সেই অসহায়তা আর শেষ মুহূর্তে মুক্তির আনন্দ সবই তাদের মনে এক গভীর দাগ কেটে গেল। তারা প্রতিজ্ঞা করল, এরপর থেকে তারা কোনো ভ্রমণ পরিকল্পনা করার আগে আরও সতর্ক থাকবে, বিশেষ করে অজানা স্টেশনগুলো সম্পর্কে। দুপুরের খাবারের সময় হলো। ট্রেনের ক্যাটারিং থেকে খাবার আনলো তারা, কিন্তু ক্যান্টিনের পচা খাবারের গন্ধ আর বুড়ো আত্মার ক্ষুধার্ত চাহনি তাদের মনে এতটাই গেঁথে গিয়েছিল যে তারা ঠিকমতো খেতে পারল না। অর্ঘ্যদ্বীপ তার টিফিন বক্সের দিকে তাকালো, যেখান থেকে সে বুড়োকে খাবার দিয়েছিল। বক্সটা তখন খালি। এক অদ্ভুত অনুভূতি তার বুক চিরে গেল। সারা দিন ধরে ট্রেন চলল। তারা চেষ্টা করল ঘুমোতে, কিন্তু রাতের দুঃস্বপ্ন তাদের চোখ বন্ধ করতে দিচ্ছিল না। যখনই তারা চোখ বন্ধ করছিল, তখনই সেই চোখবিহীন বুড়ো লোকটির মুখ ভেসে উঠছিল। তারা একে অপরের সাথে কথা বলে নিজেদের ব্যস্ত রাখল, যাতে সেই ভয়ের অনুভূতি তাদের ওপর জেঁকে না বসে। সন্ধ্যা নামার সাথে সাথে ট্রেন তাদের গন্তব্যের কাছাকাছি চলে এলো। তারা দেখল সূর্য অস্ত যাচ্ছে। লালচে কমলা আলোয় আকাশ ভরে গেছে। এই সূর্যোদয় যেন এক নতুন শুরুর প্রতীক, যা তাদের জীবনের কালো অধ্যায়টি শেষ করে নতুন আলোর বার্তা দিল। গন্তব্যে পৌঁছানোর পর অর্ঘ্যদ্বীপ আর সোমনাথ ট্রেন থেকে নামল। পরিচিত স্টেশনের কোলাহল, আলোর ঝলকানি তাদের মনে স্বস্তি এনে দিল। তারা যেন নতুন জীবন ফিরে পেয়েছে। তাদের শহর, তাদের বাড়ি, এগুলো এতদিন কতটা নিরাপদ ছিল তা তারা এই প্রথম উপলব্ধি করল। তারা একটি ট্যাক্সি নিয়ে বাড়ির পথে রওনা দিল।
ট্যাক্সিতে বসেও তারা একে অপরের সাথে রাতের ঘটনাগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল। ড্রাইভার তাদের দিকে তাকিয়ে হয়তো ভাবছিল, এই দুই যুবক এত গম্ভীর কেন? অর্ঘ্যদীপ বলল, আমরা কি কাউকে এই ঘটনাটা বলবো? কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না। সোমনাথ মাথা নাড়ল, আমিও তাই ভাবছি। লোকে হয়তো হাসাহাসি করবে, পাগল বলবে। আমাদের নিজেদের মধ্যেই এই গোপনটা রেখে দেওয়া উচিত। তারা সিদ্ধান্ত নিল যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত সম্পদ হয়ে থাকবে। এটি তাদের এমন কিছু শিখিয়েছে যা তারা অন্য কোনোভাবে শিখতে পারত না। জীবনের মূল্য, ভাগ্যের অনিশ্চয়তা আর আত্মার অস্তিত্ব সব কিছুই যেন তাদের কাছে নতুন মাত্রা পেল। বাড়িতে ফিরে তারা ফ্রেশ হয়ে বসল। নিজেদের ঘরে বসে তারা কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই রাতের কথা ভাবল। তারা এখনও শুনতে পাচ্ছিল সেই বুড়ো আত্মার ফিসফিসানি, দেখতে পাচ্ছিল তার চোখবিহীন মুখের যন্ত্রণা। তারা জানত এই স্মৃতি তাদের সারা জীবন তাড়িয়ে বেড়াবে, কিন্তু একই সাথে এটি তাদের আরও শক্তিশালী করবে। পরের কয়েকদিন তাদের জীবনে অস্বাভাবিকতা ছিল। অর্ঘ্যদীপ আর সোমনাথ দুজনই মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল। তারা রাতে ঠিক মতো ঘুমোতে পারত না। যখনই ঘুমোতে যেত, সেই স্টেশনের দৃশ্য, সেই ক্যান্টিনের গন্ধ আর সেই বুড়ো আত্মার ছবি তাদের চোখে ভেসে উঠত। অর্ঘ্যদীপ মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে উঠে যেত। সে দেখত তার শরীর ঘামে ভিজে গেছে, হৃৎপিণ্ড দ্রুত তালে বাজছে। সে বিছানায় উঠে বসে থাকত আর জানালার বাইরে তাকিয়ে থাকত। বাইরের রাতের অন্ধকার তাকে সেই স্টেশনের অন্ধকারের কথা মনে করিয়ে দিত। সোমনাথও একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছিল। সে কাজকর্মে মন দিতে পারছিল না। বারবার তার মনে সেই ভয়াবহ রাতের কথা মনে পড়ছিল। সে প্রায় একা একা বসে থাকত, অনমনা হয়ে। তার বন্ধুরা জিজ্ঞাসা করত, কিরে, কি হয়েছে তোর, এত চুপচাপ কেন? কিন্তু সে কিছু বলতে পারত না। তারা দুজন নিয়মিত একে অপরের সাথে ফোনে কথা বলত। তারা নিজেদের অভিজ্ঞতাগুলো একে অপরের সাথে ভাগ করে নিত, যাতে তারা বুঝতে পারে যে তারা একা নয়। এই ভয়ঙ্কর স্মৃতি তাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি করেছিল। একদিন অর্ঘ্যদীপ সোমনাথকে বলল, জানোস, আমার মনে হয় আমরা একটা নতুন জীবন পেয়েছি। ওই রাতটা আমাদের দেখিয়ে দিয়েছে যে জীবন কতটা ক্ষণস্থায়ী আর অনিশ্চিত। সোমনাথ উত্তর দিল, হ্যাঁ, আর দেখিয়ে দিয়েছে যে মানুষের কতটা সহানুভূতি থাকতে পারে, এমনকি এক অতৃপ্ত আত্মার প্রতিও। তারা দুজনেই সিদ্ধান্ত নিল যে এই অভিজ্ঞতা তাদের আরও মানবিক এবং সংবেদনশীল করে তুলবে। তারা প্রতিজ্ঞা করল তারা এখন থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও বেশি মূল্য দেবে। তারা তাদের আশেপাশে যারা কষ্ট পাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ তারা জানে অসহায়তা কেমন লাগে। পরের কয়েক মাস ধরে অর্ঘ্যদীপ আর সোমনাথের মধ্যে এই কথোপকথন চলতে থাকল। তারা ধীরে ধীরে সেই রাতের আতঙ্ক থেকে বেরিয়ে এলো, কিন্তু তার স্মৃতি তার মন থেকে মুছে গেল না। তারা সেই স্টেশনটির নাম জানার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। মনে হয়েছিল যেন সেই স্টেশনটি কেবল তাদের অভিজ্ঞতার জন্যই ছিল, আর কিছু না। শেষ পর্যন্ত তারা সেই স্টেশনটিকে তাদের স্মৃতিতে একটি বিশেষ স্থান রেখে দিল। এটি কেবল একটি ভৌতিক ঘটনা ছিল না, এটি ছিল তাদের জীবনের এক নতুন শুরু। সেই বৃষ্টি ভেজা রাত, সেই অজানা স্টেশন আর সেই অতৃপ্ত আত্মা, সব কিছুই তাদের জীবনের এক অবিস্মরণীয় অংশ হয়ে রইল। তাদের অভিজ্ঞতা চিরতরে তাদের মনে গেঁথে থাকবে, এক অজানা স্টেশনের নিঃশব্দ আতঙ্কের স্মৃতি হয়ে, যা তাদের জীবনের প্রতিটি সূর্যোদয়ের সাথে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলবে। ভয়ের গল্প ভালো লেগেছে? তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর আতঙ্কের আখড়ার সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এখনই।